নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস জীবন স্বাদ। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। সে পদ্ম তুলে নিয়ে ঠাকুর পুজো করো না তোমরা। করুণাময়ী বলেন, ফুলের জাত আছে? নেই, আর মানুষেরও থাকা উচিত নয়। মানুষ হচ্ছে মানুষ, এই তার পরিচয়। তার সত্যিকার পরিচয় তৈরি হয় তার আচার আচরণের রুচির প্রকৃতিতে। করুণাময়ী ঝঙ্কার দেন, এই কদিন বিদেশে ঘুরে এসে অনেক কথা শিখেছিস দেখছি। এ আর কিছু নয়, তোর খুড়ির কুশিক্ষে। চিরদিন দেখেছি ছোট বউ তোকে বেশি ভালোবাসার ভান করে আমার বিপক্ষে উস্কেছে, আর এবার তো একেবারে বেওয়ারিশ হাতে পেয়েছিল। আহা, কি মুশকিল! সে ভদ্রমহিলাকে আবার এর মধ্যে টানছ কেন? যার কথা হচ্ছিল তার কথাই হোক না। ওই মামা নামক ভদ্রলোকটির পদবী চ্যাটার্জি, এতে সন্দেহ নেই। দীর্ঘকালের ব্যবসা বাণিজ্য সেখানে তার। জীবনের প্রারম্ভে কি আর ভদ্রলোক ভবিষ্যৎ দর্শন করে রেখেছিলেন যে সুদূরকালে তিনি ভাগ্নিদায়ে পড়বেন, আর এই আমাহেন গুণনিধি তার কবলে গিয়ে পড়বে? তাই আগে থেকে গলায় পইতে ঝুলিয়ে চাটুর্যের খাতায় নাম লিখিয়ে বসে থেকেছিলেন। হয়েছে হয়েছে, অনেক কথা শিখেছিস। যাক, তবুও হেস্তনেস্ত আমি দেখব। ওই রিসরে না কোথায় যেন মেয়ের বাপের দেশ বলছিস, সেখানে খোঁজ করব আমি। তবে বউ বরণ করে ঘরে তুলব। প্রভাত চুপ করেছিল, চট করে মুখের ওপর বলতে পারেনি। রিসরেই হোক আর রাজস্থানী হোক মা, যতই তোলপাড় তুমি করে ফেলো, বিয়ে ওকে আমি করবই। আমাকে করতে হবেই। আমি ওকে আশ্রয় দিয়েছি, আশ্বাস দিয়েছি। ভেবেছিল দেখাই যাক না মায়ের দৌড়। কে যাবে অত খোঁজ খবর নিতে? মল্লিকা তখন অবস্থান করছে প্রভাতের এক ছেলেবেলার বন্ধুর বোনের বাড়িতে। করুণাময়ী ব্যবস্থার ব্যবস্থাপক। বলেছিলেন, বাড়িতে এনে ঘরে রেখে তারপর বউ বরণ করা, সে যে একেবারে পুতুলের বিয়ের বিহদ্দ। ওর থাকার ব্যবস্থা আমি করছি। যা দেখছি বিয়ে তুই ওকে করবি, তবু লোক সৌষ্ঠবটা তো রাখতে হবে। হ্যাঁ, প্রথমটা এমনই কঠিনই হয়েছিলেন করুণাময়ী, কিন্তু মল্লিকার নম্রতা, মল্লিকার দুঃখগাথা রূপ, এই 3 অস্ত্রে ক্রমশ কাবু হয়ে পড়েছিলেন। তা মেয়েরাই কি মেয়েদের রূপে মুগ্ধ হয় না? হয় বইকে। রূপকে হৃদয়ের নৈবেদ্য দিয়ে না সাজিয়ে উপায় নেই মানুষের। প্রকৃতিই যে তাকে দুর্বলতার কাজে মেরে রেখেছে। তবু তল্লাশ করতে ছাড়লেন না। রীতিমতো তোড়জোড় করেই তল্লাশ করলেন। রিসরের 18-26 বছর আগে সুরেশ মুখুজ্জে বলে কেউ ছিল কিনা। যে লোককে পাঠিয়েছিলেন সে এসে বিস্তারিত বলল, হ্যাঁ ছিল, বই কি ছিল। সেই সুরেশ মুখুজ্জের জ্ঞাতিরা তো রয়েছে এখনো রিসরে। সুরেশ মুখুজ্জে মরেছে অনেক দিন। তার স্ত্রী কন্যা ছিল। মেয়েটাকে নিয়ে দুঃখ কষ্ট করে চালাচ্ছিল ও। কিন্তু সুরেশের স্ত্রীও মরল, আর সেই খবর পেয়ে তার ভাই, অর্থাৎ ওই আপনাদের মেয়ের মামা, মাদ্রাজ না পাঞ্জাব কোথা থেকে এসে মেয়েটাকে নিয়ে চলে গেল। তারপর কে কার খবর রাখে? অবশ্যই এ কথা বলতে ছাড়েনি সুরেশ মুখুজ্জের জ্ঞাতি ভ্রাতা। মেয়েটাকে আমরা কাছে রাখবার জন্যে ঢের চেষ্টা করেছিলাম মশাই। বলি, ঘরের মেয়ে ঘরেই থাকুক, বিশ্ব বাংলা ছেড়ে কোথায় যাবে? দেখে শুনে ব্যথা আমরাই দেব। কিন্তু মামাটা মশাই রকচটা, বলল, না না, ও আমার কাছেই থাকবে ভালো। বলি, তবে তাই হোক, ভালো থাকলেই ভালো। তারপর মশাই কে আর খবর রাখছে? ভদ্রলোকের কথার বাঁধুনি দেখে অবশ্য বোঝবার উপায় ছিল না
তার সেই মহানুভবতার গল্পটি গল্পই মাত্র। করুণাময়ীর প্রেরিত লোক এসে সেই কথাই বলে। বংশ ভালো বলেই মনে হলো কাকাটি অতি ভদ্র। পাজি ছিল ওই মামাটা, নিজে তো চিরকেলে বাউন্ডুলে, বাপ মিনসে মেয়ে জামাইকে কাছে নিয়ে রেখেছিল। তা সেই বাপ মরতে নাকি গরিব বোন ভগ্নিপতিকে ভিটে থেকে উচ্ছেদ করে বেচে কিনে চলে গিয়েছিল। কাকা তাই বলছিল, বউ মরেছে, হাড়ির হাল হয়েছে, বেশ হয়েছে, হবেই তো, অমন লোকের দুর্দশা হবে না তো কার হবে? পাজি লোকের পয়সা কখনো থাকে না। তা না থাক, করুণাময়ীর শান্তিটা থাকলো। তার কোঁচকানো ভুরু কিছুটা সোজা হলো, বউ বরণ করে ঘরে তুললেন তিনি। কিন্তু করুণাময়ীর প্রতিকূলেই কি জ্ঞাতি নেই, না তাদের ভুরু নেই? এ যুগে যে সমাজ নামক শব্দটার কোনো অর্থ নেই, এ তারা জানলেও এবং নিজেরা সমাজকে সম্যকরূপে না মানলেও এ বিয়ের যজ্ঞিতে খাওয়া দাওয়ার অনিচ্ছে প্রকাশ করতে ছাড়েননি তাঁরা। আর এই কথাও বলেছিলেন, ওই একটা অজ্ঞাত কুলশীল মেয়েকে প্রভাত হঠাৎ ঘাড়ে করে নিয়ে এসে বিয়ে করতে বসা দেখে তাঁরা এত বেশি স্তম্ভিত হয়ে গেছেন যে হয়তো করুণাময়ীর সঙ্গে একেবারেই সম্পর্ক ছেদ করতে হবে তাঁদের। করুণাময়ী নিজের সেই জ্ঞাতিদের ঋষ্যের সুরেশ মুখুজ্জের জ্ঞাতির ঠিকানা দিলেন। বললেন, খোঁজ করে এসো। খোঁজ? এমন পাগল আবার কে আছে যে গাঁটের কড়ি খরচ করে তথ্যানুসন্ধানে যাবে? হাওড়া থেকে ঋষরে গোটা কত পয়সার মামলা, তাতে কি? তাই বা কেন? জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক চোকালেই যখন সব চুকে যায়। শেষ পর্যন্ত অবিশ্বাস সম্বন্ধ চুকল না, আর ভোজবাড়িতে চর্বচস্য লেজ্জ পেয়েও স্বাদ নিতেও কার্পণ্য করলেন না তাঁরা, তবে অনেক কাঠখড় পুড়িয়ে। মোট কথা, পাত্রপাত্রী দুপক্ষের মধ্যে লাখ কথা না হলেও সেই লাখ কথাটা এক পক্ষেই হলো। তবু শেষ অবধি সবই হলো। বিয়ে নামক অনুষ্ঠানটির যে মোহময় এবং ভাবময় ছবিখানি আঁকা ছিল বর আর কন্যার হৃদয়পটে, সে ছবি মলিন হলো না। সেই গায়ে হলুদ আর ছাদনাতলা, কুশণ্ডিকা আর কড়ি খেলা, এওদের হুড়োহুড়ি আর তরুণীদের বাড়াবাড়ি ইত্যাদি সপ্তসমুদ্র পার হয়ে অবশেষে ফুলশয্যার ঘাটে তরি ভিড়ল। পুষ্প আর পুষ্পসারের সম্মিলিত তীব্র মধুর গন্ধে উতলা হয়ে উঠল বাতাস, আর পরিহাস রসিকার দল বিদায় নেওয়ার পরেও যেন ঘরের মধ্যে উত্তাল হয়ে রইল তাদের পরিহাসের উন্মাদতা। আমার জন্যে কত জ্বালা তোমার। মল্লিকা গভীর কালো চোখ দুটি তুলে তাকায়। প্রভাত সেই গভীর দৃষ্টির ছায়াকে নিবিড় করে তুলে আবেগ কাঁপা গলায় বলে, হ্যাঁ, ভারী জ্বালা, অনেক জ্বালা। না, সত্যি, কে জানে কেন কুগ্রহের মতো হঠাৎ এসে পড়লাম তোমাদের জীবনের মধ্যে। বোধ করি কোনো সুগ্রহের আশীর্বাদে। চিরদিন কি এ স্নেহ রাখতে পারবে তুমি আমার উপর? সন্দেহ কেন মল্লিকা? না গো না, ভুল বুঝো না তুমি আমায়। সন্দেহ নয়, ভয়। ওটা বড্ড সেকেলে, বড্ড পুরনো, শরৎবাবুর উপন্যাসের নায়িকার উক্তির মতো। মল্লিকা আবার সেই গভীর চোখ দুটি তুলে তাকায়। মল্লিকাকে আর রূপসী বলে মনে হয় না, মনে হলো লাবণ্যময়ী। রমণীয় নয়, কমনীয়, বিদ্যুৎ নয়, গৃহদ্বীপ। সেই আরতির দ্বীপের মতো দৃষ্টিটি তুলে মল্লিকা বলে, তা ভাগ্য যাকে উপন্যাসের নায়িকা করে তুলেছে। তা বেশ তো, সেকেলে উপন্যাসের কেন? হেসে ওঠে প্রভাত। আধুনিক উপন্যাসের নায়িকা হও, যারা প্রতিপদে ভয় পায় না, প্রতিপদে নিজেকে ছোট বলে মনে করে না, সাহসিকা, তেজস্বিনী।
ঘনিষ্ঠ করে কাছে টেনে নেয় প্রভাত। আইন এবং অনুষ্ঠান উভয় শক্তিতে লাভ করা সদ্য লব্ধাকে। মল্লিকা ভেঙে পড়ে, অস্ফুট স্বরে বলে, না না, ও সব কিছু হতে চাই না। আমি শুধু বউ হতে চাই, বাংলার গ্রামের বউ, যে বউয়ের ছবি দেখেছি জীবনের শৈশবে, যারা পবিত্র, সুন্দর, মহৎ। না, বড্ড বেশি সিরিয়াস হয়ে উঠছ। মনে রেখো, এটা আমাদের ফুলশয্যার রাত্রি। পরিবেশ হালকা করে তুলতে চায় প্রভাত। জীবনের এই পরম রাত্রিটিকে ভারাক্রান্ত করে তুলতে চায় না কতকগুলো ভারী ভারী কথায়। বিয়েটাকে একেবারে সাধারণ বিয়ে ভাবতে চেষ্টা করলেই বা ক্ষতি কী? এ বিয়েতে কাকিমা অবশ্য আসেননি। খবর পেয়ে নিজের গালে মুখে চড়িয়েছেন, আরও আগে কেন গেঁথে ফেলেননি বলে। আর শেষ আক্ষেপের কামড় দিয়েছেন বড়জার কাছে চিঠিতে। তার বোন ভগ্নিপতি কী পরিমাণ দান সামগ্রী আর কী পরিমাণ নগদ গহনা দিতেও প্রস্তুত ছিলেন তার হিসাব দাখিল করে। করুণাময়ী একবার কপালে করাঘাত করেন, আবার একবার ভাবেন, মোরগে, সে হলে ছেলেটা তো আমার স্রেফ ছোট গিন্নির সম্পত্তি হয়ে যেত। প্রভাত হাসে মল্লিকার কাছে, বলে, উফ, ভাগ্যিস ওই দান সামগ্রী আর নগদের কবলে পড়ে যায়নি। ওদের হাওড়ার বাড়িতে এখনও গ্রাম গ্রাম গন্ধ। ঘরে গৃহদেবতা, উঠোনে তুলসী মঞ্চ, রান্নাঘরে সুচিতার কড়া আইন। তাছাড়া গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ। মল্লিকা বিভোর হয়, বিগলিত হয়। এই তো ছিল স্বপ্ন। ভাবে, ভগবান আমার জন্যে এত রেখেছিলে তুমি। প্রথম প্রথম সর্বদা একটি অসুচিতা বোধ তাকে সব কিছুতে বাধা দিত। শাশুড়ি ডাকতেন, বৌমা, আজ লক্ষ্মী পুজো, ঘরে দরে একটু আলপনা দিতে হয়, পারবে তো? মেলেচ্ছ দেশের মানুষ, দেখোনি তো সব। যাক, যা পারো দাও। মল্লিকা ভয়ে কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে এগিয়ে যায়। কিন্তু পাড়াটা তার নেহাত যেমন তেমন হয় না। মনের জগতে ভেসে ওঠে শৈশবে দেখা মায়ের হাতের কাজ। এ বাড়ি ও বাড়ি থেকে আলপনা দিতে ডাকত মল্লিকার মাকে। ডাকসাইটে কর্মিষ্ঠ ছিলেন তিনি। শাশুড়ি প্রীত হন, ভাবেন, না, যেমন ভেবেছিলাম তেমন নয়, সৎ ব্রাহ্মণের আচার জানে। ডাকেন, বৌমা, একখানা সিল্কের শাড়ি টাড়ি কিছু জড়িয়ে আমার ঠাকুর ঘরে একবার এসো তো। চন্দন ঘষে ফুল কটায় একটু মালা গেঁথে দেবে। মল্লিকা কম্পিত চিত্তে ভাবে, এই মুহূর্তে ভয়ানক একটা কিছু হয় না তার? হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া কি ওই রকম কিছু? শাশুড়ি ডাকেন, কই গো বৌমা? ছুটে যাওয়া ভিন্ন গতি থাকে না। ক্রমশ ভয় ভাঙে, নিজেই এগিয়ে যায়, কিন্তু রাত্রে কাতরতায় ভেঙে পড়ে। বলে, আমার এতে পাপ হচ্ছে না? প্রভাত আদরে ডুবিয়ে দেয়, বলে, কি আশ্চর্য, পুণ্যি না হয়ে পাপ হবে? এসব তো পুণ্যকর্ম, বরং যদি কিছু পাপ থাকে ধুয়ে মুছে যাবে। কিন্তু এখনও এত কাতর কেন তুমি মল্লিকা? আমি তো তোমায় বলেছি, স্বেচ্ছায় অন্যায় না করলে পাপ স্পর্শ করে না। ধীরে ধীরে বুঝি কেটে যায় সমস্ত গ্লানি। নতুন আর এক জন্মে জন্ম দেয় মল্লিকা। মন বদলেছে, দেহটাও বুঝি বদলাচ্ছে। নখের আগায় নেল পালিশের বদলে হলুদের ছোপ, ঠোঁটে লিপস্টিকের বদলে পানের রাঙা, সুরমাবিহীন চোখ নম্র কোমল। শাড়ি পরার ভঙ্গিমা বদলে ফেলেছে মল্লিকা, বদলেছে জামার গড়ন। মল্লিকা আস্তে আস্তে তার মার মতো হয়ে যাচ্ছে।
পুণ্যবতী সতী মায়ের মতো, যে মা তার খেটে খেয়েছে কিন্তু সম্মান হারায়নি। কিন্তু অনাবিল সুখ মানুষের জীবনে কতক্ষণ? প্রভাতের কাকার চিঠি আসে। বিয়ে তো আমরাও একদা করেছিলাম বাপু, কিন্তু এভাবে উচ্ছন্ন যায়নি। আর বেশি ছুটি নিলে চাকরিতেই ছুটি হয়ে যাবে। শীঘ্র চলে এসো, একেবারে খোদ রাজধানী, তাছাড়া কোয়ার্টার্স পাওয়া যাবে। অর্থাৎ নানা টালবাহানা করে করে মেডিকেল লিভ নিয়ে নিয়ে যে বিভোর গৃহসুখের জগতে বাস করছিল প্রভাত, তার থেকে বিদায় নিতে হলো। কিন্তু বিদায়ই বা কেন? কোয়ার্টার্স তো পাওয়া যাচ্ছে। এখনও ভাইপোর জন্য কাকার দরদের পরিচয় কাকিমা বিরূপ, কিন্তু কাকা নিজ নীতিতে অটল আছেন। চিঠিখানা হাতে নিয়ে মাকে দেখায় প্রভাত। মা বলেন, তা বটে, কিন্তু আমার যে অভ্যেস খারাপ করে দিলি বাবা, বৌমাটিকে ছেড়ে। প্রভাত বলে, উহ মা, নিজের ছেলেটিকে ছেড়ে এতদিন থাকতে পারলে? মা হাসেন, বলে, কি করব, মেয়েটা বড় মায়াবিনী। মায়াবিনী শব্দে নতুন অর্থে হাসে প্রভাত। আর মল্লিকাকে গিয়ে খেপায়, ওগো মায়াবিনী, কি মায়া জানো? মল্লিকার চোখে কিন্তু শঙ্কা ঘনায়। দিল্লি? দিল্লি যে বাঘের গুহার তল্লাটে। মামাকে মাঝে মাঝেই আসতে হয় দিল্লিতে। মামার বেশিরভাগ খদ্দের আসে দিল্লি থেকে। প্রভাত বলে, দিল্লি কত বড় শহর, কত তার লোক সংখ্যা, কে সন্ধান রাখবে কোন কোয়ার্টার্সে সেই মিসেস ব্যানার্জি বাস করেন, যার পুরনো নাম ছিল মল্লিকা? না গো, আমার ভয় করছে। তবে চাকরি বাকরি ছেড়েই দেওয়া যাক, কি বলো? তাই দাও না গো। মল্লিকা লুটিয়ে পড়ে। কলকাতায় একটা চাকরি জোগাড় করে নিতে পারবে না? হয়তো পারি, কিন্তু লোকের কাছে পাগল নাম কিনতে চাই না, বুঝলে? কেন ভয় পাচ্ছ? কিন্তু ভয়, ভয় যে মল্লিকার স্নায়ুতে শিরাতে পরিব্যাপ্ত। কি করে তার হাত এরা বেশে? কেউ যদি দেখতে পায়, যদি সে গিয়ে মামাকে খবর দেয়? যে মামা দেখতে নিতান্ত নিরীহ হলেও বাঘের মতোই ভয়ঙ্কর, কে বলতে পারে অসতর্ক প্রভাতের তাজা রক্তে একদিন দিল্লির রাস্তা ভিজে উঠবে কিনা? তাই শেষ পর্যন্ত মল্লিকার ভয়ই জয়ী হয়। লোকের কাছে পাগল নামে কিনে বসে প্রভাত। কাকাকে লিখে পাঠায়, বাংলার বাইরে রুক্ষ জলবায়ু তার ঠিকমতো সহ্য হয়নি। এখন তো আরও হবে না, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছে। নচেত কেন একবার মেডিকেল লিভ নিতে বাধ্য হচ্ছিল? অতএব ৫৫০ টাকার চাকরি, তা কি আর করা যাবে? প্রভাতের ২ দাদা, যারা বাড়ির মধ্যেই আড়াল তুলে মায়ের সঙ্গে পৃথগান্য হয়ে বাস করছেন, তারা ছিছি করেন এবং পুরাণ উপপুরাণ থেকে শুরু করে আধুনিক ইতিহাস পর্যন্ত স্ত্রীর বশ পুরুষের কী কী অধোগতি হয়েছে তার নজির দেখান। কাকা চিঠির মারফতই সম্পর্ক ছেদ করেন এবং পাড়া প্রতিবেশী গালে হাত দেয়। দিল্লি নামক ইন্দ্রপুরীর স্বর্গীয় চাকরি যে কেউ স্বেচ্ছায় বিসর্জন দেয়, এ লোকের ধারণার বাহিরে। শুধু করুণাময়ী, করুণাময়ী ছোট ছেলের এই সুমতিতে পাটবাড়িতে হরির লুট দিয়ে আসেন। ধারে কাছে ২ ছেলে বউ, কিন্তু করুণাময়ী থাকতেন বেচারির মতো, নিঃসহায়, নিরভিভাবক, অথচ তেজ আছে ১৬ আনা। তাই পৃথগান্য ছেলেদের সাহায্য নিতেন না। অসময়ে দরকার পড়লে বরং পাড়ার লোকের কাছে জানাতেন, তো ছেলেদের নয়। শাশুড়ির এই অহংকারে ছেলের বউরাও ডেকে কথা কইত না। প্রভাত এসে পর্যন্ত করুণাময়ী একটা সহায় পেয়েছেন। তাছাড়া ছোট বউয়ের রূপগুণ, যেটা বড় মেজ বউকে থ করে দেবার মতো। করুণাময়ী একটা রাজত্বের অধীশ্বরী হয়েছিলেন এই কমাস।
তবু মনের মধ্যে বাজছিল বিদায় রাগিনী। ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে এই আবু হোসেনের রাজ্যপাট, ফুরিয়ে যাবে সংসার করা। ছুটি ফুরলেই বউ নিয়ে লম্বা দেবে প্রভাত, আর আবার দুই বউয়ের দাপটের মাঝখানে পড়ে করুণাময়ীকে শুধু হরিনামের মালা সম্বল করে মান মর্যাদা বজায় রাখতে হবে। বেশ করেছ প্রভাত দূরের চাকরি ছেড়ে দিয়ে। তেমন চেষ্টা করলে কি আর কলকাতায় একটা চাকরি জুটবে না? তা মাতৃ আশীর্বাদের জোরেই হোক আর চেষ্টার জোরেই হোক, কলকাতায় চাকরি জোগাড় হয়। প্রভাত এসে মাকে প্রণাম করে বলে, মাইনে অবশ্যই এখানে ও চাকরির থেকে কম, কিন্তু ভবিষ্যৎ খারাপ নয়। করুণাময়ী আশীর্বাদের সঙ্গে অশ্রুজল মিশিয়ে বলেন, তা হোক, তা হোক। ঘরের ছেলে ঘরের ভাত খাবি, কি বা খরচ? আমি বলছি এই চাকরিতেই তোর উন্নতি হবে। তাহলে খুশি? হ্যাঁ বাবা, খুব খুশি। ঘরে গিয়ে মল্লিকাকেও সেই প্রশ্ন করতে যায়, কিন্তু ঘরে পায় না মল্লিকাকে। কোথায় সে? রান্নাঘরে, ভাড়ার ঘরে, ঠাকুর ঘরে, গোয়ালে? না, ছাদে উঠেছে মল্লিকা। প্রভাত এসে আলসের ধারে বসে পড়ে, বলে, উফ, খুব খাটালে। এই চূড়োয় উঠে বসে আছো যে? খুঁজবে বলে। মল্লিকা হাসে, কিন্তু হাসিটা কেমন নিষ্প্রভ দেখায়। আমি কিন্তু ভেবেছিলাম আজ আমার জন্যে পথের ধারে দাঁড়িয়ে থাকবে। ইস, সেই রকম বাড়ি কিনা তোমাদের? আহা, বাড়ি মানে তো বড় বৌদি মেজ বৌদি, ওদের নিন্দেই কিছু এসে যায় না। যাক, খুশি তো? খুশি? মল্লিকা অমন চমকে ওঠে কেন? কেন বলে? কিসের খুশি? বাহ, চমৎকার! দিল্লির সঙ্গে সম্পর্ক ছেদের পাকা বনেত গাঁথা হলো না? ন্যাশনাল ইন্ডাস্ট্রির কাজটা পেয়ে গেলাম না আজ? ও মা, তাই বুঝি? সত্যি হলো? মল্লিকা উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু প্রভাতের হঠাৎ মনে হয় মল্লিকার এই উচ্ছ্বাসটা যেন রঙ্গমঞ্চের অপটু অভিনেত্রীর শেখা ভঙ্গির মতো। ভুরু কুঁচকে বলল, কই, খুব খুশি তো মনে হচ্ছে না। মল্লিকা জোর হেসে উঠল। কি যে বলো! আমি বলে তোমাদের ঠাকুরের কাছে পুজো মেনেছিলাম যাতে তোমার আগের চাকরিটা ঘোচে, এখান থেকে আর কোথাও যেতে না হয়। প্রভাত হাসে, বলে, আমাদের ঠাকুর নয়, তোমার ঠাকুর, সকলের ঠাকুর। মল্লিকা মাথা দুলিয়ে বলে, হ্যাঁ গো মশাই, তাই। তবু প্রভাতের মনে হয় মার কাছে যে আন্তরিক অভিনন্দন পেল, মল্লিকার কাছে বুঝি তেমন নয়। অথচ মল্লিকার জন্যেই তো। কেন? এখানে টাকার অঙ্ক কম বলে? কিন্তু তাই কি হতে পারে? মল্লিকার দিল্লির ভীতি তো দেখেছে সে। তবে কেন তেমন খুশি হলো না মল্লিকা? কিন্তু সত্যি কি মল্লিকা খুশি হয়নি? নিজেই সে কথা ভাবছে মল্লিকা। খুশি খুশি, খুশিতে উপচে পড়া উচিত ছিল তো তার, কিন্তু তেমন হচ্ছে না কেন? কেন হঠাৎ ভয়ঙ্কর একটা শূন্যতাবোধ সমস্ত স্নায়ু শিরাকে নিস্তেজ করে দিচ্ছে? কেন মনে হচ্ছে কোথায় বুঝি একটা মস্ত জমার ঘর ছিল তার, সে ঘরটা সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? কি সেই জমা, কি সেই ফুরিয়ে যাওয়া? গভীর রাত্রে যখন প্রভাত পড়েছে ঘুমিয়ে, আর প্রভাতদের এই পাড়াটা নিঝুম নিঃসার হয়ে যেন ছায়া দৈত্যের মতো ঘাপটি মেরে পড়ে আছে, তখন মল্লিকা বিছানা ছেড়ে উঠে জানালার ধারে এসে দাঁড়ায়। জানালার ঠিক নিচেটাতেই খানিকটা ঝোপ, তা থেকে কেমন বুনো বুনো গন্ধ আসছে। মল্লিকার মনে হলো এ গন্ধ যেন জলো ভাবপ্রবণতার, সস্তা উচ্ছ্বাসের। আগে, অনেক দিন আগে এমনি করে মাঝরাতে উঠে জানলার ধারে কি দাঁড়াতো না মল্লিকা? দাঁড়াতো বই কি, দাঁড়াতো। কিন্তু সে জানলা খুলতেই এক ঝলক বাতাসের সঙ্গে যে গন্ধ এসে
ঘ্রাণেন্দ্রিয়কে ধাক্কা দিত, সে গন্ধ বনকচু আর আরশাওড়ার নয়, সে গন্ধ যেন অদূরে বিচরণশীল বাঘের গন্ধ, যার মধ্যে ভয়ঙ্কর এক ভয়ের রোমাঞ্চ, উগ্র এক মদের স্বাদ। আর উন্মাদ সেই পাহাড়ি ঝড়, যে ঝড় হঠাৎ কোনো এক রাত্রির বুক চিরে ক্রুদ্ধ গর্জনে ছুটে আসত কোনো দূর দূরান্তের অরণ্য থেকে, খ্যাপা ষাঁড়ের মতো গুঁতো মারত পাহাড়ের গায়ে গায়ে। তার সেই উন্মত্ত আক্ষেপের ফোঁসফোঁসানিতে উত্তাল হয়ে উঠত দেহের সমস্ত রক্তকণিকা, প্রাণ আছড়ে পড়তে চাইত অজানা কোনো এক ভয়ঙ্করতার মধ্যে। জীবনে আর কোনো দিন সেই দূর অরণ্যের ডাক শুনতে পাবে না মল্লিকা, দেখতে পাবে না ঝড়ের সেই মাতামাতি। আচ্ছা, মামা কি এখনও খুঁজে বেড়াচ্ছেন মল্লিকাকে? দেখতে পেলেই একখানা ধারালো অস্ত্র দিয়ে কুচি কুচি করে কেটে ফেলবেন বলে? যতদূর নয় ততদূর বেইমানি তো করে এসেছে মল্লিকা তার সঙ্গে। তা বেইমানি বই কি, তাছাড়া আর কি? মামা তার জীবনের ভয়ঙ্কর এক রাহু, কিন্তু মামা তার জীবনদাতাও নয় কি? মল্লিকা যে এই মল্লিকা হলো, যে মল্লিকা ভাবতে জানে, স্বপ্ন দেখতে জানে, জীবন কি তা বুঝতে জানে, সে মল্লিকাকে গড়ল কে? কোথায় থাকতো সেই মল্লিকা মামা যদি তাকে নিয়ে না যেত? মামা নিয়ে না গেলে তাদের সেই ঋষ্যের বাড়িতে কাকাদের আশ্রয়ে গণ্ডমুখ্য গাইয়া একটা মেয়ে হয়ে পড়ে থাকতে হতো মল্লিকাকে। হয়তো কোন কালে হতভাগা একটা বরের সঙ্গে বিয়ে হয়ে যেত, হয়তো একপাল ছেলে মেয়েও হতো এতদিনে। পাহাড়ি ঝড়ের উন্মত্ত রূপ কোনো দিন দেখতে পেত না মল্লিকা, দেখতে পেত না হঠাৎ বিদ্যুতের মতো বাঘের হলুদ কালো ডোরা। তবে মামাকে সে বন্ধু বলবে না, শত্রু বলবে? হঠাৎ একটা ঝোড়ো ঝোড়ো বাতাস ওঠে, আর সেই বাতাসের শব্দের মধ্যে যেন হা হা করা একটা হাসি ভেসে আসে, অনেকগুলো মাতালের সম্মিলিত হাসি। 1000 মাইল দূর থেকে কেমন করে ভেসে এলো এই হাসি? বুক কেঁপে উঠল মল্লিকার। আর ঠিক সেই সময় বুঝি ঈশ্বরের আশীর্বাদের মতোই পিঠের উপর একখানা স্নেহ কোমল হাত এসে পড়ল। প্রভাত ঘুম ভেঙে উঠে এসেছে, নরম গলায় বলছে, এমন করে দাঁড়িয়ে আছো কেন মল্লিকা, ঘুম আসছে না? ফিরে দাঁড়িয়ে হঠাৎ স্বামীর বুকের ওপর আছড়ে পড়ে মল্লিকা, রুদ্ধ গলায় বলে, তুমি কেন ঘুমিয়ে পড়ো? তুমি কেন আমার সঙ্গে জেগে থাকো না? সহজ স্বাভাবিকভাবেই মেনে নেয় প্রভাত। এ হচ্ছে মল্লিকার অভিমান। সত্যি মল্লিকা যখন জেগে বসে আছে তখন এমন অচৈতন্য হয়ে ঘুমানো উচিত হয়নি প্রভাতের। তাই ওকে কাছে টেনে নেয়, আরও নরম গলায় বলে, সত্যি মল্লিকা, আমি একটা বুদ্ধু। এমন স্বীকারোক্তির পর পরিস্থিতি নিতান্ত সহজ হয়ে যেতে দেরি হয় না, কিন্তু সেই সহজ সুর কি স্থায়ী হয়? মাঝে মাঝেই কেটে যায় সে সুর, মাঝে মাঝেই বিস্বাদ হয়ে ওঠে মল্লিকার এই ছকে বাঁধা সংসারের সুনিপুণ ছন্দ। কিন্তু ঘর কোনো প্রভাত বড় খুশিতে আছে। হাওড়া থেকে বালি, অফিস থেকে বাড়ি, খাবার ঘর থেকে শোবার ঘর, মার স্নেহ ছায়া থেকে স্ত্রীর অঞ্চল ছায়া। তাঁতির মাকুকে এর বেশি আর ছুটোছুটি করতে হয় না। আবাল্যের পরিবেশ নামক সর্বদা সুধারসে সিক্ত করে রাখে। মাঝখানের বিদেশবাসীর 3টে বছর ছায়ার মতো বিলীন হয়ে যায়। এতদিনে বুঝি প্রভাত জীবনের মানে খুঁজে পায়। কিন্তু মল্লিকা ক্রমশ জীবনের মানে হারাচ্ছে কেন? কেন ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, স্তিমিত হয়ে যাচ্ছে? হয়তোবা মাঝে মাঝে একটু রুক্ষ। এতদিন ভোর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত গৃহস্থালির কাজগুলির ভার পেয়ে সে যে প্রতি মুহূর্তে কৃতার্থ হয়েছে, বিগলিত হয়েছে তুলসীতলায় প্রদীপ দিতে, লক্ষ্মীর ঘরে ধূপ ধুনো দিতে, পূর্ণিমায় পূর্ণিমায় সত্যনারায়ণের জন্যে মালা গাঁথতে, চন্দন ঘষতে।
সেই কৃতার্থ মন্যতা কোথায় গেল? কাজগুলো যান্ত্রিক হয়ে উঠছে কেন? সংসারী গৃহস্থের মূর্ত প্রতীক প্রভাত সন্ধ্যায় বাড়ি ফেরে অসময়ের ফুলকপি জোড়া হাতে ঝুলিয়ে। ভাবতে ভাবতে আসে মাকে বলবে, মা, দুটোই যেন তুমি চিংড়ি মাছ দিয়ে রেঁধে শেষ করে দিও না, তোমার নিরামিষ ঘরে রাঁধবে একটা। মল্লিকার মধ্যেকার সুর কেটে যায়। প্রভাত কেন এমন জেলো, এমন ক্ষুদ্র সুখে সুখী? এমনই এক সুরকাটার সন্ধ্যায় যখন প্রভাতের মা গিয়েছেন পাঠ বাড়িতে পাঠ শুনতে, আর নির্জন বাড়ির দালানের একেবারে একটেরে ছোট্ট একটা তোলা উনুন জেলে মল্লিকাকে ক্ষীর জাল দিতে হচ্ছে শাশুড়ি রাতের খাওয়ার জন্যে, খিড়কির দরজায় হুড়কো ঠেলার শব্দ হলো। পাড়া গাঁয়ের প্রথা মতো হুড়কোটা এমনভাবে ঠেকানো থাকে যাতে বাইরে থেকেই খুলে বাড়িতে ঢোকা যায়, আর সে পদ্ধতিটা বাড়ির সকলেরই জানা থাকে। প্রভাতও ক্রমশই এই পিছন দরজা দিয়ে ঢোকে। শব্দটা শুনে মল্লিকা ভাবল তাই হবে, প্রভাতই এসেছে, আর তাকিয়ে দেখল না। অন্যদিন হলে হয়তো মল্লিকা তাড়াতাড়ি তাকিয়ে দেখত, কিন্তু আজকের সন্ধ্যার সুর কাটা। আজ আর মল্লিকা ব্যস্ত হয়ে এগিয়ে আসে না, বরং আরও ঘোমটা টেনে হেঁট মুখে কড়ায় হাতা নেড়ে নেড়ে দুধ জাল দিতে থাকে। পরনে একখানা লাল হলদি ছাপ মারা সিল্কের শাড়ি, আর শাড়ির পাড়ের সঙ্গে মেলানো একটি লাল সিল্কের ব্লাউজ। যদিও সাজটা বাহারি, তবে এ একেবারে ভাড়ার ঘরের আলনায় রাখা বিশুদ্ধ। ক্ষীর জাল না হওয়া পর্যন্ত এ পরে কাউকে স্পর্শ করার উপায় নেই। প্রভাত প্রায় প্রতিদিনই সন্ধ্যা এসে এই দৃশ্যটি দেখে। মা পাট বাড়িতে যান, ঝিটা সারাদিনের কাজ সেরে সন্ধ্যার মুখে বিদায় নেয়, আর মল্লিকা বিশুদ্ধ শাড়ি পরে শাশুড়ির রাতের খাওয়ার ক্ষীর জাল দেয়। প্রভাত অনুযোগ করে, কাজটা একটু আগে সেরে রাখতে পারো না? সারাদিনের পর বাড়ি এসে ঝপ করে একটু ছুঁতে পাই না। এ যে বক্ষে অগাধ তৃষ্ণা, অথচ সামনে লবণ সমুদ্র। মল্লিকা ভ্রুভঙ্গি করে উত্তর দেয়, তৃষ্ণাটা একটু কমাও। বাড়ির যখন এই ব্যবস্থা, গরু দোহা হবে সন্ধ্যায়। আমাদের ওখানে তো বেলা 4টা না বাজতেই। কথাটা প্রায়শই শেষ হয় না। যে কোনো সময় অসতর্কে আমাদের ওখানে বলে ফেলেই থেমে যায় মল্লিকা। তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিয়ে বলে, 4টে-5টার সময় দুধটা দোহা হলে ঠিকই কাজ সেরে রাখতাম। কিন্তু এসব হচ্ছে সেদিন ভিতরে সুর ঠিক থাকে, তাল ভঙ্গ হয় না। আজ আর ঠিক তেমনটি হলো না। আজ মল্লিকার ভিতরে সুর গেছে কেটে, তার গেছে ঢিলে হয়ে। আজ তাই খিড়কির হুড়কো ঠেলে যে ব্যক্তি ঢুকল, তার দিকে উদাস একটি দৃষ্টি নিক্ষেপ করে মল্লিকা নিজের কাজ করে চলে। কিন্তু বাড়িতে যে ঢুকল, সে কি প্রভাত? মল্লিকা ত্রস্ত হলো। তারপর দেখল পরিমল, বছর 20-22-এর একটি সুকান্তি ছেলে। ফর্সা রং, চুলগুলি উল্টে আঁচড়ানো, পরনে একটা পায়জামা আর পাঞ্জাবি, মুখে মৃদু হাসি। জেঠিমা বাড়ি নেই? বলল ছেলেটা। মল্লিকা বউগিরি বজায় রেখে আসতে বলে, মা তো রোজই এ সময় পাঠ শুনতে যান। আর প্রভাতদা? সেও তো সেই কখন ফেরে। ছেলেটা দাওয়ার একধারে বসে পড়ে বলে ওঠে, এ ভারী অন্যায় প্রভাতদার। আপনি এই সন্ধ্যাবেলা একা থাকেন, ওর একটু আগে ফেরাই উচিত। 5টায় তো ছুটি হয়ে যায় ওর। ছেলেটা প্রভাতের খুড়তুতো ভাই, একটু বেশি বাক্যবাগীশ। তবে জেঠিমা অর্থাৎ প্রভাতের মার কড়া দৃষ্টির সামনে সে বাক্যস্রোত রুদ্ধ রাখতে হয়। সেই রেখেই আসছে। আজ এমন নির্জন বাড়িতে বৌদিকে একা পেয়ে তার বাক্যের ধারা উথলে ওঠে।
প্রভাত সম্পর্কে ওই মন্তব্যটুকু সেই উথলে ওঠার সূচনা মাত্র, কথাটা নিতান্তই বলার জন্যে। কিন্তু তুচ্ছ এই কথাটুকুই যেন মল্লিকার সমস্ত স্নায়ু শিরা ধরে নাড়া দিয়ে দেয়। ওর মনে হয়, সত্যি তো, এ অন্যায়, একান্ত অন্যায়। এই নির্জন সময়টুকু প্রভাত ইচ্ছা করে নষ্ট করে। এ সময় ও যায় বাজার ঘুরে নতুন ফুলকপি কি অসময় রাম, গঙ্গার ইলিশ কি টাটকা ছানা সওদা করতে। ছি ছি! নিশ্চয় প্রভাতের মনের মধ্যেই নেই আগ্রহের ব্যাকুলতা। তাই খুড়তুতো দেওরের এই কথায় বিদ্যুৎ সরাহতের মতো উঠে দাঁড়িয়ে সরে এসে বলে, উচিত কাজ তোমাদের এই বাড়িতে কে বা করছে? নইলে তোমাদের দাদার কি উচিত ছিল এই আমাকে বিয়ে করা? কি মুশকিল, সেটা আবার কেন অনুচিত হলো? আমরা তো নিত্য প্রভাতদাকে হিংসে না করে জলগ্রহণ করি না। ভুল, ভুল, সব ভুল। উচিত হয়নি আমাকে বিয়ে করা, বনের পাখিকে ধরে খাঁচায় এনে পোড়া। ছেলেটা হেসে উঠে বলে, তার সুন্দর পাখিটি দেখলে কেই বা না চেষ্টা করে তাকে ফাঁদ পেতে ধরে ফেলে খাঁচায় পুড়তে। সত্যি, চাকরি করতে বিদেশে তো সবাই যায়। প্রভাতদার মতো এমন অচিন দেশে রাজকুমারীর দেখা কে পায় বলুন? হঠাৎ খিলখিল করে হেসে ওঠে মল্লিকা, সহসা চকিত করে তোলা বাচাল হাসি। এ হাসি আজও মনে আছে মল্লিকার? আজও পারে এ হাসি হাসতে? এ ওকে চেষ্টা করতে হলো না। অনেকগুলো মাতালের সম্মিলিত হাসির বিপরীতে চেষ্টা করে আনা শেখানো বাচাল এই হাসি মল্লিকার রক্তের মধ্যে মিশে গেছে নাকি? কখন গেছে? কোন অসতর্কতায়? ছেলেটা বোধ করি সহসা এই বাচাল হাসির ঘায়ে বিমূঢ় হয়ে যায়, তাকিয়ে থাকে হাঁ করে, আর লজ্জায় লাল হয়ে যায় মল্লিকার পরবর্তী কথায়। অচিন দেশে রাজকুমারীটিকে দেখছি নঠাকুরপোর বেজায় পছন্দ। একটু আধটু প্রসাদ কণিকা পেয়ে ধন্য হতে চাও তো বলো। রাজকুমারী কৃপণ নয়, তার ভাঁড়ারে অনেক ঐশ্বর্য। বাক্যবাগীশ ছেলেটা তার বাক্যস্রোত হারিয়ে ফেলে নির্বোধের মতো তাকিয়ে থেকে বলে, কি বলছেন? বলছি তোমার মাথা, যে মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। সাধে কি আর তোমাদের এই বাংলাদেশে ঘেন্না ধরে যাচ্ছে আমার? নাও সরে বসো। এখান দিয়ে আমাকে রান্নাঘরের দিকে যেতে হয়। তোমার সঙ্গে ছোঁয়া হলে তো জাতিপাত। ছেলেটা ত্রস্ত হয়ে সরে বসে। মল্লিকা একটা তীব্র কটাক্ষ হেনে দাওয়া থেকে উঠোনে নেমে পড়ে রান্নাঘর থেকে বাটি আনতে। শাশুড়ির স্পেশাল পিতলের বাটিটি, যেটি দেখতে ছোট, খোলে বড়। কিন্তু সেই বাটিটি নিয়ে ফিরে আসার সঙ্গে সঙ্গেই অবোধ ছেলেটা একটা বেখাপ্পা কথা বলে বসে। বলে, সাধে কি আর এত মোহিত হয় লোকে? সুন্দর মানুষদের সবই সুন্দর, রাগও অপূর্ব। তাই নাকি? মল্লিকা চোখে বিদ্যুৎ আনে। ছেলেটা বোধ করি নেহাতি ঘায়েল হয়ে গিয়ে বলে ওঠে, তাই তো। আর শাড়িখানাও কি আপনার তেমনই অদ্ভুত। পেলেন কোথায় এই বাগডোরা শাড়ি? যখন রাগ করে এখান থেকে সরে গেলেন, ঠিক যেন মনে হলো একটা বাঘ চলে গেল। কি কি বললে? মল্লিকা যেন ছিটকে ওঠে। ছেলেটা আর একবার থতমত খেয়ে বলে, মানে বলছি আপনার শাড়ির ডোরাটা ঠিক বাঘের গায়ের মতো। বাঘ না বাঘিনী? আর একটা বিদ্যুৎ আনে মল্লিকা, যে বিদ্যুৎ কটাক্ষ ছেলেটা তার এই 22 বছরের জীবনে কোথাও কোনো দিন দেখেনি। কোথা থেকেই বা দেখবে? নিতান্তই যে গৃহপালিত জীবেরা। তাই এবার সে ভয় পায়। ভয়ঙ্কর এক ভয়ের রোমাঞ্চ তাকে যেমন একদিক থেকে এই দাওয়ার সঙ্গে পেরেক পুঁতে আটকে রাখতে চায়, তেমনি আর এক দিক থেকে ধাক্কা মেরে তাড়াতে চায়। শেষ অবধি জয় হয় শেষোক্তেরই। বনকচু আর
আশাওড়ার জলো জলো বন্য গন্ধ এদের রোমাঞ্চকে ভয় করতে শিখিয়েছে। অতএব আমি যাই বলে উঠে দাঁড়ায় ছেলেটা। মল্লিকা ওর ওই ত্রস্ত মুখের দিকে তাকিয়ে এবার একটু করুণার হাসি হাসে। ওর মনের দৃষ্টির সামনে ভেসে আসে অনেকগুলো পুরুষের নির্লজ্জ বুভুক্ষু দৃষ্টি, যে দৃষ্টি যাই বলে সরে যেতে জানে না, খাই বলে লাফিয়ে পড়তে আসে। যাও, বাড়ি গিয়ে মাথায় একটু ঠান্ডা জল দাওগে, নইলে রাতে ঘুম হবে না বলে আর একবার তেমনি বাচাল হাসি হেসে ওঠে মল্লিকা। আর ও চলে যেতেই সহসা যেন একটা নিষ্ঠুর কাঠিন্যে প্রস্তরময়ী হয়ে যায়। কি বিশ্রী, কি পানসে এখানের এই পুরুষগুলো! ছি, 22 বছরের একটা জোয়ান ছেলের রক্ত এত ঠান্ডা! বাঘিনী দেখে ভয় পায়, তাকে শিকার করবার লোভে দুরন্ত হয়ে ওঠে না। হবেই তো, এরা যে গোস্বামী। প্রভাত গোস্বামীর শিরায় শিরায়ও এই জলো রক্তের স্তেমিত প্রবাহ। আর একবার খিড়কির দরজাটায় মৃদু শব্দ হয়। প্রভাত এসে দাঁড়ায় এক হাতে একটা ভালো পাকা পেঁপে আর এক হাতে একটা টাটকা ইলিশ মাছ নিয়ে। পেঁপেটা সাবধানে দাওয়ার ধারে নামিয়ে রেখে বলে ওঠে, হুড়কোটা খোলা পড়ে কেন? এই ভর সন্ধেবেলা একা রয়েছ? মল্লিকা মুচকি হেসে বলে, একা বলেই তো সাহস দুর্বার। মনের মানুষ ধরতে দোর খুলে রেখেছি। তা এমনই আমার কপাল যে মনের মানুষ ধরা দিতে এসে ভয় পেয়ে পালায়। প্রভাত অবশ্য এই উগ্র পরিহাসটুকু নিজের সম্পর্কে প্রযোজ্য করে নিয়ে পরিপাক করে ফেলতে পারে, আর পারে বলেই হেসে বলতে পারে, পালাবার আর জো কোথায়, সে তো লটকেই পড়ে আছে। কিন্তু আজও অঙ্গে সেই বিশুদ্ধ পবিত্র শাড়ি। এত দেরি করে এলাম, তবু কাজ শেষ হয়নি। হঠাৎ মল্লিকা একটা বেপরোয়া কাজ পড়ে বসে। শাশুড়ির ছুঁতমার্গের আর বিশুদ্ধতার প্রশ্ন ভুলে ঝাঁপিয়ে এসে পড়ে প্রভাতের গায়ের উপর, প্রায় সত্যি বাঘিনীর মতো। সাপের মতো দুখানা হাতে তাকে পিষে ফেলে নেশা ধরানো গলায় বলে, নাই বা হলো কাজ শেষ, তুমি পারো না আমাকে শেষ করে দিতে? ছি ছি, এ কি! শিউরে উঠে মল্লিকাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে প্রভাত নিজে ছিটকে 5 হাত সরে গিয়ে ভৎসনার সুরে বলে, মাছ রান্না করতে করতে মাছের ওপর এসে পড়লে? দেখো তো কি অন্যায়! যাও যাও, শাড়িটা বদলে এসো। কিন্তু মল্লিকা স্বামীর এই ব্যস্ত অনুজ্ঞা পালনের দিক দিয়েও যায় না, বরং আর একবার কাছে সরে এসে তাকে 2 হাতে ঝাঁকুনি দিয়ে দাঁতে দাঁত পিষে তীব্র কণ্ঠে বলে, তুমি কি, তুমি কি? তোমার দেহে কি পুরুষের রক্ত বয় না, যে রক্তে কোনো কিছুতে এতটুকু সারা জাগে না? বিমূঢ় প্রভাত কি বলতো কে জানে, কিন্তু ঠিক এই মুহূর্তে বাইরে প্রভাত জননীর তীব্র তিক্ত শানানো গলা বেজে ওঠে, বৌমা কি দুধ চড়িয়ে ঘুমিয়ে গেছে না পাড়া বেড়াতে গেছে? দুধ পোড়া গন্ধে যে ভুবন ভরে গেল। তারপর সে রাত্রিটা মল্লিকার কেমন করে কাটে কে জানে, কিন্তু পরদিন থেকে ভারী চুপচাপ আর শান্ত হয়ে যায় সে। ভোরবেলা উঠে স্নান সেরে পুজোর ঘরে ঢুকে ঘর মোছে, চন্দন ঘষে রাখে, ধূপ জ্বালে, তারপর সাজি হাতে নিয়ে বাগানে যায় ফুল তুলসী আনতে। বাগান মানে নিতান্তই অযত্ন বর্ধিত খানিকটা জমি। প্রভাতের মা নিজের প্রয়োজনে 2-4টে ফুল আর তুলসীর গাছ পুঁতেছেন। সে ফুল তুলতে তুলতে মল্লিকা ভাবে, এই বাগানটাকে আমি সুন্দর করে তুলব, ফুল ধরাবো, রং ফলাবো। আকাশে এত রং, বাতাসে এত রস, সমস্ত পরিবেশ এমন স্নিগ্ধতা, এমন পবিত্রতা, এ সমস্তই বিফল হবে? আমি হেরে যাব? মল্লিকার বাবার রক্ত মাথা হেঁট করে আসর ছেড়ে চলে যাবে? জয়ী হয়ে উঠবে মামার অন্ন?
ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! কি ভাবল কাল প্রভাত? ও কি মল্লিকাকে ঘৃণা না করে পারবে? কিন্তু তাই কি? কোথায় পায় তবে প্রভাত সারা রাত্রিব্যাপী অমন নিশ্চিন্ত শান্তির ঘুম? মল্লিকা যে সারা রাত জেগে বসে থেকেছে, জানালার শিকে মাথা ঠুকেছে, অর্ধেক রাত্রে ছাদে উঠে গিয়ে প্রেতনীর মতো দীর্ঘ ছায়া ফেলে দীর্ঘশ্বাসে মর্মরিত হয়ে ঘুরে বেরিয়েছে, তার তো কিছুই টের পায়নি প্রভাত। শেষ রাত্রির স্নিগ্ধ বাতাসে আস্তে আস্তে কেমন অদ্ভুতভাবে স্থিতমতো হয়ে গেছে মল্লিকা। নতুন করে সংকল্প করেছে সে তার মায়ের মতো হবে। তাই ধূপের গন্ধের মধ্যে, ফুলের গন্ধের মধ্যে, চন্দনের গন্ধের মধ্যে তার মাকে খুঁজে পেতে চায়। করুণাময়ী হৃষ্ট হন, ভাবেন গত সন্ধ্যার অসতর্কতার অনুতাপে আর করুণাময়ীর বাঘা শাসনের ভয়ে বউ ঠান্ডা মেরে গেছে। বাবা, কথাতেই আছে, হলুদ জব্দ শিলে আর বউ জব্দ কিলে। তা কিল মারাটার আর জোগাড় নেই অবশ্যই, কিন্তু জিভের ওপর তো আর আইন বসানো যায় না। কাকার চিঠি এসেছে, বলল প্রভাত খামের চিঠিটা হাতে নিয়ে। করুণাময়ী মুখ তুলে বললেন, খামে চিঠি? ব্যাপার কি? হঠাৎ আবার কী বার্তা? কই পড় শুনি। প্রভাত ইতস্তত করে বলে, ওই মানে আর কি, লিখেছেন যে আমি ওখানের চাকরিটা ছেড়ে দেওয়া পর্যন্ত তিনি খুবই দুঃখিত ছিলেন। তার সম্প্রতি আবার একটা ভালো পোস্ট হঠাৎ খালি হয়েছে, কাকা চেষ্টা করলেই হয়ে যেতে পারে। এখন আমি যদি ইচ্ছে করি। করুণাময়ী ছেলের কথাটা শেষ করতে দেন না, প্রায় ধেই ধেই করে ওঠেন। বটে বটে, খুব যে আমার হিতৈষী এলেন দেখছি। ছেলেটিকে বাড়ি ছাড়া না করলে আর চলছে না। ভেবে বুক ফেটে যাচ্ছে যে ছেলেটা মায়ের কোলের কাছটায় রয়েছে, ঘরে দুধটা, মাছটা, ফলটা, তরকারিটা খাচ্ছে। আর কিছু নয়, ওই তোর কাকির কুপরামর্শ। আমার ছেলেটা যাতে আমার কাছে না থাকতে পায়, সেবার অমনি বরকে পরামর্শ দিয়ে দিয়ে একটা চাকরি দিয়েই সেই ছুঁতোয় নিয়ে গেল। বঞ্জির সঙ্গে বিয়ে দিয়ে একেবারে 9 করে দেবার তাল ছিল, তা সে গুড়ে বালি পড়েছে। তবু আবারও এখন চেষ্টা করছে কি করে মার কাছ থেকে ছেলেটাকে আবার নিয়ে। প্রভাত ব্যাকুলভাবে বলে, আচ্ছা মা, কি বলছো যাতা? যাতা মানে মিথ্যে বলছি আমি? ও যে কত বড় জাহাবাজ মেয়ে, তার কিছু জানিস তুই? তোর বড় বৌদি মেজ বৌদিকে কুমতলব দিয়ে দিয়ে ভেন্ন করালো কে? একবার পুজোর সময় কি ছুটি ছাটা এসেছে, নিজের স্বাধীন সংসারের গল্প করে করে ওদের মন মেজাজ বিগড়ে দিয়ে গেছে। তাতেও আশ মিটল না, এখন শেষ চেষ্টা তোকে যাতে। আচ্ছা মা, মিথ্যে একটা মানুষকে দোষী করছো কেন? আমি বলছি এটা সম্পূর্ণ কাকার ব্যাপার, কাকাই লিখেছেন। কি লিখছে তাই শুনি ভালো করে, পড় তো দেখি। কিন্তু প্রভাত পড়ে না, অর্থাৎ পড়তে পারে না। এ চিঠির মধ্যে গলদ আছে, তাই চিঠিটা হাতের মধ্যেই রেখে বলে, ওই তো বললাম, দোষণীয় কিছু নেই বাপু। বলি পড়ে যা না তুই, দুঃস্ব কিছু আছে কি না সে তুই কি বুঝবি? ধরবার বুদ্ধি তোদের আছে না বোঝবারই চোখ তোদের আছে? পর আমি শুনি। করুণাময়ী দুঃস্ব আবিষ্কারের চেষ্টা আর একাগ্রতা নিয়ে অবহিত হয়ে বসেন। কিন্তু বিপদ হচ্ছে প্রভাতের। এই চিঠি গড়গড় করে পড়ে গেলে করুণাময়ী রসাতল করে ছাড়বে না। এক আসামিকে ছেড়ে ধরবেন আর এক আসামিকে। তাই কখনো যা না করে তাই করে বসে, মিথ্যে কথা বলে মাকে। এ চিঠির কোনখানেই বা পড়ে শোনাবো তোমাকে? 3 ভাগই তো ইংরেজি। মোট কথাটা ওই যা বললাম। একটু ইতস্তত করে, যাই দাড়িটা কামি আসি বলে গালে হাত বুলোতে বুলোতে সরে পড়ে সে মার কাছ থেকে। করুণাময়ী ওর গমন পথের দিকে তাকিয়ে ভাবেন,
তুই আজ মিথ্যে কথা বললি আমায়। আমি তোর মুখ চোখ দেখে বুঝছি না? হবেই তো। কোনো না কোনো হাবাতের ঘরের একটা মেয়ে এনে মাথার ওপর বসিয়েছিস, এখন স্বভাব বিগ্রবে, এ আর বিচিত্র কি? বউকে অবশ্য তিনিও শেষ পর্যন্ত দ্বিধা ত্যাগ করে বরণ করে তুলেছিলেন, গ্রহণ করে নিয়েছেন, কিন্তু সে নিতান্তই নিরুপায় হয়ে। ছেলে যখন কাজটা প্রায় সমাধা করেই বসেছে, তখন আর আপত্তি দেখিয়ে ধাসটামো করে লাভ কী? তবে একটু প্রসন্নতা ছিল এই কারণে, মেজ বউটার বড় রূপের গরব ছিল। সে গরব ভাঙাবার অন্তর নিয়ে ঢুকেছিল ছোট বউটা। তাছাড়া নিজের ছোট জায়ের থোঁতা মুখটা ভোঁতা হলো তো। মল্লিকাকে করুণাময়ী সুচক্ষে দেখেন, বিশেষ করে যখন মল্লিকা বরটিকে নিয়ে বাসায় যাবার কুমতলবটি না করে উল্টে বরং বাসায় না যাবার ইচ্ছে প্রকাশ করে প্রভাতকে কলকাতায় থাকার প্ররোচনা দিল, তখন থেকে আরও সুনজরে দেখছিল। কিন্তু হঠাৎ কদিন থেকে কেমন বিগড়ে গেছে বউটা। আর কিছু নয়, নিশ্চয় ওই জায়েরা তলায় তলায় ফুসলেছে। ভেন্ন হাঁড়েই করেছে ওরা, বাড়িতে আসনটি তো ছাড়েনি। ঠাকুরপো করে রঙ্গরসটিও কমতি নেই কিছু। ইচ্ছে হয় যে ছুরিগুলোর সঙ্গে কথা বন্ধ হয়ে যাক, এদিকে আসা বন্ধ হোক। নেহাত ওই নিজের পেটের ছেলে দুটোর জন্যই মায়া। তবু তো আসে, বসে কথা কয়। না, নতুন বউটাকে এবার একটু কড়া নজরে রাখতে হবে, যাতে ওদের সঙ্গে বেশি মিশতে না পারে। বউটা একটু খামখেয়ালি আছে। হয়তো একদিন দেখো ভোর রাত্রে উঠে চান করেছে, ফুল তুলেছে, চন্দন ঘষেছে, পুজোর গোছ করেছে, রান্নাঘরে গিয়ে কুটনটি বাটনাটি করতে লেগেছে। ও মা, আবার একদিন দেখো না চান না কিছু সকালবেলা থেকে ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছে, যেন কোন জগতের মানুষ। কিচ্ছু না, ওই কুপরামর্শ। যাই হোক, প্রভাতকে আর তিনি খুঁড়োখুড়ির কবলে পড়তে যেতে দিচ্ছেন না। হোক এখানে মাইনে কম, ঘরের ভাত খেয়ে থেকে যতটি জমবে, বাইরে গিয়ে তার ডবল মাইনে পেলেও কি তা জমবে? ভাবলেন এই যুক্তিতেই তিনি ছেলেকে কাত করবেন। বউটা তার দলে এই যা ভরসা, একা বাসায় যেতে চায় না। বুকের বল নিয়ে পাড়ার বান্ধবীদের উদ্দেশ্যে যাত্রা করেন করুণাময়ী, রান্নাঘরের দরজাটায় শেকল টেনে দিয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের মধ্যে আলোচনা চলছিল উল্টো। প্রভাত ঘরে ঢুকে নিচু গলায় মল্লিকাকে যে প্রশ্ন করে, সে প্রশ্নে আহত বিস্ময়ের সুর। তুমি আমার কাকিমাকে চিঠি দিয়েছিলে? মল্লিকা জানালার ধারে দাঁড়িয়েছিল। পাড়াগাঁয়ের বাড়ির ছোট জানালা, যার মধ্যে দিয়ে আকাশ ধরা পড়ে না, দৃষ্টি ব্যাহত হয় জঙ্গলে গাছপালায়। তবু জানালার ধারেই দাঁড়িয়ে থাকে মল্লিকা যখনই পায়। প্রভাতের প্রশ্নে ফিরে না তাকিয়ে বলে, হ্যাঁ। আশ্চর্য তো, কই বলনি তো। কাউকে একটা চিঠি দিলে সে কথা বলতে হয় তা জানতাম না। এভাবে বলছো কেন? ছি। মল্লিকা নীরব। রাগ করছো? কিন্তু ভেবে দেখো, আমার কি আশ্চর্য হবার কিছু নেই? দিল্লি যাবার ব্যাপারে আপত্তি করেছিলে তুমি বেশি, অথচ তুমি কাকিমাকে জানিয়েছ বাইরে আমার জন্য কাজ দেখতে। এটা একটা ধাঁধা নয় কি? হঠাৎ জানালা থেকে সরে আসে মল্লিকা, এসে দাঁড়ায় প্রভাতের একেবারে নিতান্ত কাছে। রহস্যময় একটু হাসি হেসে বলে, ধাঁধা বলে ধাঁধা, একেবারে গোলক ধাঁধা। ওই রহস্যের ঝিলিক লাগানো চোখ মুখ দেখে কে পারে মাথা ঠিক রাখতে? আর যেই পারুক, অন্তত প্রভাত পারে না। তাই বিগলিত আদরে বলে, মর্তবাসী অধম জীব, গোলক তত্ত্ব বোঝবার ক্ষমতা কোথায়? সত্যি বলো না, হঠাৎ এ খেয়াল হলো কেন? কাকিমাকে তো তুমি চেনও না, বাসার ঠিকানাই বা জানলে কি করে? মল্লিকা মুচকি হেসে বলে, ও আর জানা কি, চিঠি চুরি করে
ঠিকানা জোগাড় এসব তো আমার নিত্যকর্ম ছিল। এমন নিঃশব্দ পদসঞ্চারে ঘরে ঢুকেছি যে লোক ঘরে জেগে বসে থেকেছে সেও ঝোঁকের মাথায় বলতে হঠাৎ থেমে যায় মল্লিকা। শুধু একটু হাসে, আর ওর সেই হাসির মধ্যে ধরা পড়ে একখানি অতীতের ঘুরে বেড়ানো মন। এখানে বসে আছে মল্লিকা, তবু যেন এখানে নেই। প্রভাত ওর সেই অনুপস্থিত মনের ছায়া ফেলা মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে বলে, এসব কথা তুমি আর বলো না মল্লিকা, শুনতে বড় কষ্ট লাগে। আমার তো এখন আর কিছুতেই বিশ্বাস হয় না সেই আরামকুঞ্জর সঙ্গে কখনো কোনো যোগ ছিল তোমার। কি অপূর্ব লাগে যখন তুমি চেলির শাড়ি পরে লক্ষ্মীর ঘরে আলপনা দাও, তুলসীতলায় প্রদীপ দাও, মায়ের রান্নার জোগাড় করে দাও। কি মিষ্টি লাগে যখন তুমি ঘরকন্নার খুঁটিনাটি কাজে ঘুরে বেড়াও মাথায় ঘোমটা দিয়ে। এই বাড়িতে তুমি কখনো ছিলে না ভাবতে ইচ্ছা করে না। ভাবতে গেলে ভয়ানক কষ্ট হয় যে তুমি একদা সেই বিশ্রী কুৎসিত পরিবেশে ছিলে। মল্লিকা ওর দিকে তীক্ষ্ণ কুটিল একটা দৃষ্টি ফেলে বলে, যন্ত্রণা হয় না ঘৃণা হয়? ঘৃণা? না মল্লিকা, ঘৃণা হয় না। হয় না? না, তা যদি হতো তখনই হতো। তাহলে তোমাকে সেখান থেকে নিয়ে এসে আমার মার রান্নাঘরে চিরদিনের গৃহদেবতার ঘরে এনে তুলতে পারতাম না। মল্লিকা আর একটু তীক্ষ্ণ হয়। সে তখন নতুন নেশার মোহে। ভুল করছো মল্লিকা, নেশাও নয় মোহও নয়, সম্পূর্ণ আলাদা জিনিস সেটা। তবে বোধ করি দয়া, করুণা, নিজেকে ছোট করবার জন্যে এই চেষ্টার পাগলামি কেন তোমার মল্লিকা? ছোট করবার চেষ্টা নয়, সত্যকে সত্য বলে স্বীকার করবার চেষ্টা। আর সে সত্যকে সহ্য করবার শক্তি আমার আছে। তুমি আমাকে দেখে করুণায় বিগলিত হয়ে আমার ভার গ্রহণ করলে। এটা তোমার নিজের মনের কাছে সাফাই হতে পারে, আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি বলবো তুমি রূপ নেশাগ্রস্ত হয়ে। মল্লিকা, আমরা এখন ভদ্রঘরের স্বামী স্ত্রী। ও আচ্ছা, খোলাখুলি কথা কওয়া তো এ সমাজে অচল। কিন্তু না জিজ্ঞেস করে পারছি না, আমি যদি মামার একটা হাড়মুখু কুৎসিত ভাগ্নি হতাম? কি হলে কি হতে সে উত্তর দেওয়া অর্থহীন মল্লিকা। মানুষ যে কোনো পরিস্থিতিতে কোনো কাজ করে অথবা করতে পারে, আগে থেকে কিছুই বলা যায় না। তবু আমাকে যদি রূপমুগ্ধ পতঙ্গ বলে অভিহিত করো, সেটা তোমার প্রতি নিতান্ত অবিচার হবে। কেন কেন কেনই বা তা হবে তুমি? হঠাৎ দুখানা সর্পিল হাত বেষ্টন করে ধরে প্রভাতকে পিষ্ট করে ফেলতে চায় যেন। কেন তুমি এত বেশি জোলো হবে? আমার রূপটা বুঝি তুচ্ছ করার মতো? এতে মুগ্ধ হওয়ায় অগৌরব? উহ উহ, ছাড়ো ছাড়ো, লাগে লাগে। প্রভাত হেসে ফেলে। হেসে বলে, পাহাড়ে মেয়ের আদরও পাহাড়ে। স্বীকার করছি বাবা, এই হতভাগ্য ওই রূপের অনলে একেবারে দগ্ধপক্ষ পতঙ্গ। এখন তার বাকিটুকু আর চোখের অনলে ভস্ম করে ফেলো না। মল্লিকা হাত দুখানাকে কোলের ওপর জড়ো করে নেয়। মল্লিকার সহসা স্থির হয়ে যায়। স্তিমিত গলায় বলে, অপমান করলেই করব হয়তো। অপমান? হ্যাঁ, কিন্তু জানি না কিসে, মানে কিসে অপমান, সে বোধ তোমার থাকলে তো। আশ্চর্য, তুমি যে কেন এত বেশি ঠান্ডা। তোমার দাদারা তো। কি আমার দাদারা? কিচ্ছু না। বাহ, আধখানা বলে রেখে আধ কপালে ধরিয়ে দিতে চাও? না, তা চাই না। বলছিলাম, তোমার দাদাদের তো বেশ প্রাণশক্তি আছে। রাত দিন বৌদিদের সঙ্গে ঝগড়া চলে বলে? তা যদি হয়, স্বীকার করছি আমার প্রাণশক্তির অভাব আছে। কিন্তু ঝগড়া জিনিসটা খারাপ নয়। খারাপ নয়? না, ওতে ভিতরের বন্ধ বাতাস মুক্তি পায়। মনের মধ্যে তিল তিল করে যে অভিযোগ জমে ওঠে তাকে বেরোবার পথ দেওয়া হয়।
যা দেখছি ও বাড়ির জেঠিমার মতো পাকা কুঁদুলি নামটি আহরণ না করে ছাড়বে না তুমি। যাক, আমাকে একটু খেতে পড়তে দিলেই হলো। তোমার গৃহে গৃহপালিত পোষ্য হয়ে কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু আগের কথাটাই ফিরে আসা যাক। তুমি চিঠিতে কাকিমাকে অনুরোধ করেছ আমাকে আবার ওদিকে একটা চাকরি করে দিতে। প্রভাতের চোখে গভীরতা। মল্লিকা সেই গভীর দৃষ্টির দিকে নির্নিমেষ দৃষ্টিতে একটু চেয়ে থেকে বলে, করেছিলাম। কেন বলো তো? তুমি তো তা চাওনি। যদি বলি তখন চাইনি, এখন চাইছি। কিন্তু কেন? বাংলাদেশের জল হাওয়া আর ভালো লাগছে না, না সহ্য হচ্ছে না? মল্লিকা প্রভাতের এই সহজ প্রশ্নটুকুতেই কেমন কেঁপে ওঠে। কোথায় যেন ভয়ানক একটা ব্যাকুলতা, কণ্ঠেও সেই ব্যাকুল সুর ফোটে। আমি বুঝি শুধু আমার কথাই ভেবেছি, শুধু আমার জন্যই বলেছি? আমার অহেতুক একটা তুচ্ছ ভয়ের জন্যে তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা বুঝি আমাকে কষ্ট দেয় না? এই কথা? প্রভাত যেন অকুল সমুদ্রে কূল পায়, অন্ধকারে আলো পায়। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস জীবন স্বাদের 4র্থ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।